নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাই একবার ভাবতে পারেন, এক দেশে রাস্তায় আগুন, মানুষের ক্ষোভে উত্তাল রাজধানী, আর সেই আগুনে পুড়ে শেষ নিঃশ্বাস নিলেন এক প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রী। হ্যাঁ, আমি বলছি নেপালের কথা। কাঠমান্ডু রাস্তা এখন শুধু স্লোগান নয়, এখন শোনা যাচ্ছে চিৎকার, হাহাকার আর কান্না। যে নেপালকে আমরা বরফ ঢাকা পাহাড়, প্যাগোডা, শান্তির প্রতীক, বুদ্ধের দেশ বলে চিনি, সেই নেপালে আজ আগুনে জ্বলছে। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হলো প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। শোনার মতো ঘটনা নয়, এটা চোখে দেখার মতো। কারণ খবর বলছে প্রচণ্ড বিক্ষোভ চলছিল। সেই সময় খানার পরিবারের বাড়ি ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। আগুন লাগানো হয় বাড়িতে, আর সেখানে আটকে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। চোখের সামনে আগুন ছড়িয়ে পড়লে বেরোবার কোনো সুযোগ ছিল না। শেষমেশ তিনি প্রাণ হারালেন। ভাবতে পারেন, একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ঝালানাথ খানাল। আজ সেই প্রধানমন্ত্রীর পরিবারকে রেহাই দিল না রাস্তায় নেমে আসা ক্ষোভ। এই ঘটনাটা যেন নেপালের পরিস্থিতির প্রতীক। মানুষ আর কাউকে ছাড়ছে না। ক্ষমতায় থাকা বা ক্ষমতায় থাকা পুরনো সবাই একটার পর একটা ক্ষোভের নিশানায়। তো এবার প্রশ্ন উঠছে, কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো নেপালে? কেন একটা গোটা দেশ যেন আগুনের খেলার মাঠ হয়ে গেল? কারা এই বিক্ষোভটা করছে? কেন এত বড় বড় নেতাদের বাড়িতে হামলা হচ্ছে? এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন? আজকে আমরা গল্পে এইসব পুরো কাহিনী শুনব। আগুনের মৃত্যু থেকে শুরু করে সরকারের পতন, জেল ভাঙা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যান, আর নেপালের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সব কিছু একে একে দেখব। তো একটা কথা খেয়াল করেছেন, আজকে নেপালে যে বিক্ষোভ, যে আগুন, সেটা সাধারণ বিক্ষোভ নয়। এটা বলা হচ্ছে জেন জি প্রোটেস্ট। মানে কি? মানে এই যে রাস্তায় নেমে আসা মুখগুলো যারা স্লোগান দিচ্ছে, পাথর ছুটছে, আগুন ধরাচ্ছে, তাদের বয়স 20 থেকে 25, খুব বেশি হলে 27। একেবারে তরুণ প্রজন্ম, যারা মোবাইল হাতে নিয়ে বড় হয়েছে, যারা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যাদের রক্তে মিশে আছে রিলস, মিম, হ্যাশট্যাগ আর ভাইরাল ভিডিও। এরা একসময় মনে হতো শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, কিন্তু এখন এরা রাস্তায়, এরা আগুন লাগাচ্ছে, এরা পুলিশের সঙ্গে লড়ছে, এবং সবচেয়ে বড় কথা, এরা ভয় পাচ্ছে না। এখন প্রশ্ন উঠছে, কেন এই জেনজি? কেন হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠলো এরা? সরকার প্রথমে ভেবেছিল, আর এটা বাচ্চাদের তেড়দামি, দুটো সোশ্যাল মিডিয়া ব্যান করলে একটু রাগ করবে, দুটো রিল বানিয়ে হ্যাশট্যাগ তুলবে, কিছুদিন পর আবার সব থেমে যাবে। কিন্তু সরকারের সেই হিসেবটা ছিল গরমিল। কারণ এই ক্ষোভ অনেক দিনের জমা। বেকারত্ব, দুর্নীতি, ক্ষমতায় বিদ্যুতের একচ্ছত্র আধিপত্য, সব মিলিয়ে তরুণ প্রজন্মের রাগ অনেক দিন ধরে পুঞ্জীভূত হচ্ছিল। আর সোশ্যাল মিডিয়া ব্যান ছিল শুধু শেষ পেরে। একবার যখন সেই রাগ ফেটে বেরোলো, তখন সেটা সামলানো বড় কষ্টের হয়ে উঠল। এবার আপনি ভাবুন, একদিকে নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা, যাদের বয়স 60 থেকে 70-এর ঘরে, অন্যদিকে দেশের 70% জনসংখ্যা তরুণ। এত বড় জেনারেশন গ্যাপ যখন তৈরি হয়, তখন প্রজন্মের মধ্যে সংঘাত তো হবেই। তরুণরা বলছে, আমাদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে কেন তোমরা বৃদ্ধরা? যারা জীবনের শেষ প্রান্তে, যারা একটার পর একটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে তোমরা কি ভবিষ্যতে স্বপ্ন করবে? এখান থেকে শুরু হলো বিক্ষোভ। আর সেই বিক্ষোভ এখন আগুনের রূপ নিয়েছে। সেই আগুন পুড়িয়ে দিল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর জীবন। সেই আগুনে ভস্মীভূত হলো একের পর এক মন্ত্রীদের বাড়ি। সেই আগুনে শেষমেশ ভেঙে পড়ল ওলির সরকার। কিন্তু একবার থামুন, এটা তো কেবল শুরু। কাঠমান্ডু রাস্তায় এবার শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নয়, শুধু দুর্নীতির অভিযোগ নয়, মানুষের মুখে মুখে একটাই স্লোগান, সবাইকে যেতে হবে, একটা দুর্নীতিগ্রস্ত থাকবে না। আর এখান থেকে শুরু হলো সরকারের আসল দুঃস্বপ্ন। কারণ এবার নিশানায় শুধু প্রধানমন্ত্রী নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী, মাওবাদী নেতা, বিরোধী দলের বড় বড় নেতারা সবাই। তা নেপালের ইতিহাসে বহু প্রধানমন্ত্রী এসেছেন, বহু প্রধানমন্ত্রী গেছেন, কিন্তু কেপি শর্মা ওলির পতনটা একেবারে নাটকীয়ভাবে ঘটল, যেটা কেউ কল্পনা করতে পারেনি। ভাবুন তো, যে মানুষটা বহুবার প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি নিজেকে দেশের সবচেয়ে শক্তিশালী নেতা বলে দাবি করেন, যিনি সবসময় চীনের সঙ্গে, ভারতের সঙ্গে ক্ষমতার খেলা নিজের জায়গা দখল করে রেখেছিলেন, সেই মানুষটা হঠাৎ করে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন? কারণ রাস্তায় না মানুষদের থামানো যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলেন যে এটা সামান্য ছাত্রদের ক্ষোভ, কিছুদিন পর হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু হলো উল্টো। দিন যত গড়ালো, বিক্ষোভ তত ভয়ঙ্কর হতে থাকলো। কাঠমান্ডুর প্রধান রাস্তায় টায়ার জ্বলছে, প্রচণ্ড স্লোগান, ওলি হটাও, নতুন সরকার আনো, বৃদ্ধ রাজনীতি চায় না, তরুণদের সরকার চায়। ওলি একদিকে দেখছেন পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু লাঠি খেয়ে ভিড় বাড়ছে। অন্যদিকে সেনার উপর চাপ বাড়ছে। সাধারণ মানুষ বলছে, যদি সেনা হয়, যদি জনগণের, তবে সেনা আমাদের পাশে দাঁড়াও। এমনকি এরকমও খবর আসছে, সেনাবাহিনীর ভিতরে একাংশ তরুণ অফিসাররা বলছেন, এভাবে জনগণের উপরে গুলি চালানো ঠিক হবে না। অর্থাৎ সরকারের হাত থেকে সেনার পূর্ণ নিয়ন্ত্রণ সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী করবেন? শেষমেশ তাকে বাধ্য হয়ে পদত্যাগপত্র দিতে হলো। ভাবতে পারেন, যে মানুষটাকে একসময় তার সমর্থকরা বলতেন আধুনিক নেপালের নির্মাতা, আর তাকেই চিৎকার করে মানুষ রাস্তা থেকে বিদায় করলো। এখানে একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ মানে কিন্তু সব শান্ত হয়ে গেল তা নয়, বরং এখান থেকে শুরু হলো আরেকটা অধ্যায়।
কারণ জনগণের ক্ষোভ যে শুধু ওলের উপর ছিল তা নয়, তারা চাইছে পুরো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। যে ব্যবস্থায় দুর্নীতি, লুটপাট, ক্ষমতা ভাগাভাগি এসব চলছে বছরের পর বছর ধরে। মানুষ বলছে একজন গেলেই তো হবে না, সবাইকে যেতে হবে। এখান থেকে নিশানায় উঠে এলেন আরেকটা বড় নেতা, প্রচণ্ড মানবাধিকার আন্দোলনের সেই পুরনো নেতা, যিনি দাবি করতে আমি সাধারণ মানুষের প্রতিনিধি। কিন্তু এবার সে প্রচণ্ডের বাড়ির সামনে গিয়ে জড়ো হলো ক্ষুব্ধ জনতা। কি ঘটলো জানেন? একসময় পাহাড়ে জঙ্গলে গেরিলা যুদ্ধ চালিয়ে যিনি নেপালের রাজতন্ত্র কাঁপিয়ে দিয়েছিলেন, যিনি নিজেকে মানুষের মুক্তির নায়ক হিসেবে তুলে ধরেছিলেন, আর সে প্রচণ্ডই হয়ে গেলেন সাধারণ মানুষের অন্যতম নিশানা। ভাবতে পারেন, যিনি অস্ত্র হাতে নিয়ে রাজ্যপাটের বিরুদ্ধে লড়েছিলেন, আজ তারই বাড়ির সামনে আগুন জ্বালাচ্ছে মানুষ। কাঠমান্ডু রাস্তায় মিছিল এগোচ্ছে, হাতে লাল পতাকা নয়, হাতে লাঠি, পাথর আর গলায় একটাই স্লোগান, দুর্নীতিবাজদের শেষ করো। তো প্রচণ্ডের বাড়ির সামনে পৌঁছতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জনতা শুরু করলো ভাঙচুর, বাড়ির গেট ভেঙে ফেললো, দেওয়ালে আগুন ধরিয়ে দিল। কেউ চিৎকার করছে, একটা সময় তুমি বলেছিলে জনগণের সরকার গড়বে, কিন্তু আজ তুমি ক্ষমতা দালাল ছাড়ার কিছু নও। পুলিশ প্রথমে চেষ্টা করেছিল জনতাকে সরাতে, কিন্তু ভিড় এতটাই তীব্র ছিল যে তারাও পিছিয়ে যায়। কিছু পুলিশ নিজেরাই ফিসফিস করে বলতে থাকে, আমরাও তো এই দুর্নীতির শিকার, আমরা কাকে রক্ষা করব। তা সরকার এই ঘটনার উপর পুরোপুরি টালমাটাল হয়ে পড়ল। একদিকে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেছেন, অন্যদিকে প্রভাবশালী নেতা প্রচণ্ড পর্যন্ত রেহাই পাননি। তাহলে কে থাকবে ক্ষমতায়, কে সামলাবে এই ক্ষোভ? তা কিন্তু বন্ধুরা, মানুষের ক্ষোভ এখানেই থামেনি। এরপর যে ঘটনা ঘটলো তা পুরো নেপালের রাজনৈতিক মানচিত্রটা কাঁপিয়ে দিল। একটা বিক্ষোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, যে মানুষ সরাসরি জেল ভেঙে ফেললো, এমন দৃশ্য আমরা সিনেমায় দেখি, কিন্তু নেপালে যেটা ঘটলো সেটা বাস্তবে। কাঠমান্ডু ঠিক বাইরে এক জেল ঘিরে ফেললো হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ। শুরুতে তারা স্লোগান দিচ্ছিল, কারাগার ভাঙো, কয়েদি ছাড়াও। পুলিশ প্রথম ভেবেছিল যে এটা কেবল ভয় দেখানো, কিন্তু কিছুক্ষণ পরে ভিড় গেটে হামলা শুরু করলো। লোহার রড, পাথর, আগুন সব কিছু ব্যবহার হলো। গেট ভেঙে পড়তে মানুষ ঢুকে পড়লো ভেতরে। বন্দীরা যারা এতদিন কারাগারে আটকে ছিল, তারা সুযোগ বুঝে বাইরে বেরিয়ে আসতে লাগলো। কেউ চিৎকার করছে, এরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, এদের মুক্তি চাই। আবার কেউ বলছে এরা অপরাধী নয়, এরা আমাদের মতো মানুষ। খবর বলছে যে কয়েকশো কয়েদি সে এতে পালিয়ে যায়, অনেকে ভিড়ের মধ্যে মিশে যায়, অনেকে আবার নিজেদের গ্রামে ফিরে যায়। সরকারের পক্ষে এটা ছিল সবচেয়ে বড় ধাক্কা। কারণ এর মানে হলো যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়েছে, যেখানে সরকার তার নিজের জেলটাও রক্ষা করতে পারছে না, সেখানে মানুষকে নিয়ন্ত্রণ করবে কীভাবে? পুলিশের মনোবল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একজন অফিসার ক্যামেরার সামনে বলেই ফেললেন, আমরা কার হয়ে লড়বো? জনগণের বিরুদ্ধে গুলি চালাবো, অথচ নিজেরাই তাদের দাবিতে আমরা ভুগছি। তো এই যে জেল ভাঙার ঘটনা, এটা একটা সংকেত। নেপাল এখন আর শুধু বিক্ষোভের দেশ না, নেপাল এখন এক অরাজকতার দেশ হয়ে গেছে, যেখানে মানুষ যা খুশি তাই করছে, কোনো আইন নেই, কোনো শাসন নেই। আর এই ভয়ঙ্কর ব্যবস্থা সরকার কী করলো জানেন? তারা একটা অদ্ভুত পদক্ষেপ নিল। সোশ্যাল মিডিয়া যা আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের মনে হলো সেটা আবার খুলতে হবে। কারণ সরকারের ভয়, যদি যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে থাকে তাহলে খুব হয়তো আরও ভয়ঙ্কর হবে। যে সরকারের বিরুদ্ধে তরুণরা রাস্তায় নেমেছিল, যে সরকার বলেছিল ফেসবুক, টিকটক, টুইটার বন্ধ করে দেবো, শেষমেশ সেই সরকারই বাধ্য হলো সোশ্যাল মিডিয়া তালা খুলে দিতে। শুরুতে সরকারের ধারণা ছিল যে আন্দোলনের আগুন এতটা ছড়াচ্ছে ফেসবুক, টুইটারে, এগুলো বন্ধ করলে মানুষ একে একে যোগাযোগ করতে পারবে না, আন্দোলন থেমে যাবে। কিন্তু হলো তার উল্টো। যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যান হলো, সেদিন থেকে তরুণদের খুব আরও বেড়ে গেল। রাস্তায় স্লোগান হয়ে গেল, আমাদের কণ্ঠ রুখতে চাইছো, তবে এবার আমরা রাস্তায় নামবই। এমনকি মানুষ ভিপিএন পর্যন্ত ব্যবহার করে লাইভ করতে লাগলো। বিদেশে থাকা নেপালের প্রবাসীরা ভিডিও বানিয়ে রিল ছাড়তে লাগলো। ফলাফল, আন্দোলন আরও ছড়িয়ে পড়লো। শেষমেশ সরকার বুঝলো এভাবে চাপ দিয়ে লাভ নেই। তারা বাধ্য হয়ে ঘোষণা করলো যে সোশ্যাল মিডিয়া আবার চালু হচ্ছে। আর তখন যেন আন্দোলনের নতুন প্রাণ ফিরে পেল। ফেসবুকে হ্যাশট্যাগ ট্রেন্ড করলো, গো অল কোরাপ গো, জেন জি ইভল্ট, নেপাল আপরাইজিং। টিকটক ছোটো ছোটো ভিডিও দেখা গেল কি তরুণরা নাচছে না, গান করছে না, বরঞ্চ পুলিশে লাঠি খেয়ে স্লোগান দিচ্ছে, কিন্তু কেউ গায়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এই দৃশ্যগুলো কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউ পাচ্ছে। মানুষ বলছে এই সোশ্যাল মিডিয়াই হচ্ছে আমাদের আসল অস্ত্র। তো অদ্ভুত ব্যাপারটা কী হলো, সরকার ভেবেছিল সোশ্যাল মিডিয়া বন্ধ করে আন্দোলন থামানো যাবে, কিন্তু শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া আন্দোলনকে আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরল। বিশ্বজুড়ে এখন হেডলাইন, নেপাল ইজ বার্নিং, জেন জি রিভলিউশন ইন কাঠমান্ডু। তা বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া মানে শুধু বিনোদন না, এটা এখন এক রাজনৈতিক অস্ত্র। এবং নেপাল সেই সত্যিটা হাড়ে হাড়ে টের পেল। কিন্তু এখানে যে প্রশ্নটা হলো সেটা হলো, এত কিছুর পরে কি নেপালের সমস্যার সমাধান হলো? না। কারণ এবার আন্দোলনের স্লোগান ঘুরে গেল এক নতুন দিকে। মানুষ বলতে শুরু করলো, আমরা চাই অন্তর্বর্তী সরকার।
যখন একে একে সব নেতা মানুষের রোষের শিকার হলো, যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, যখন প্রাক্তন নেতাদের বাড়িতে আগুন জ্বললো, যখন জেল ভেঙে বন্দিরা পাওয়ালো, যখন মানুষের মুখে একটাই স্লোগান, আমরা চাই অন্তর্বর্তী সরকার। কিন্তু এই অন্তর্বর্তী সরকার মানেটা কি? সাধারণ ভাষায় বললে মানুষ এখন আর কাউকেই বিশ্বাস করছে না, না অলি, না প্রচণ্ড, না বিরোধী দলে থাকা কোনো পুরনো নেতা। তারা বলছে এই পুরনো রাজনীতিবিদরা সবাই দুর্নীতিগ্রস্ত, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তাহলে সমাধানটা কি? মানুষ চাইছে একটা এমন অন্তর্বর্তী সরকার গড়ে উঠুক যেটা হবে পুরোপুরি নিরপেক্ষ, যেখানে কোনো দুর্নীতিগ্রস্ত নেতা থাকবে না। এই সরকার থাকবে শুধু সংবিধান গণতন্ত্র রক্ষা করার জন্য এবং আগামী নির্বাচনের পথ সুগম করবে। আন্দোলনকারীদের কী দাবি? এই অন্তর্বর্তী সরকার নেতৃত্ব দেবেন হয়তো কোনো প্রবীণ বিচারপতি কিংবা সেনার এমন কেউ যিনি এখনও পর্যন্ত বিতর্কে জড়াননি। আর সেই সরকারের প্রধান কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং যুব সমাজকে রাজনীতিতে জায়গা করে দেওয়া। তা বন্ধুরা, এটা শুনতে সহজ লাগলে বাস্তব কিন্তু ভীষণ কঠিন। কারণ পুরনো নেতারা কি এত সহজে ছাড়বেন? যারা এত বছর ধরে ক্ষমতার খেলায় শাসন করে এসেছে, তারা কি এক মুহূর্তে বলবে ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি? না, বরং ওদের মধ্যে লড়াইটা আরও বাড়বে। কে থাকবে কে যাবে এ নিয়ে অন্তঃকলহ অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে তরুণরাও কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা যদি আমাদের দাবিতে সফল না হয় তাহলে রাস্তায় আগুন থামবে না। তাই এমন পরিস্থিতি নেপাল এখন দাঁড়িয়ে আছে এক সংকটের মুখে। একদিকে অরাজকতা, আগুন, বিশৃঙ্খলা, অন্যদিকে রাজনৈতিক নিজেদের ক্ষমতার লড়াই, আর মাঝখানে সাধারণ মানুষ যারা শুধু একটা নিরাপদ ভবিষ্যৎ চায়। কিন্তু বন্ধুরা, এই যে সংকট, এটা শুধু নেপালের ভিতর সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে চারপাশের দেশেও। সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের জন্য এর মানে কি? কারণ নেপাল কেবল প্রতিবেশী দেশ নয়, নেপাল ভারতের নিরাপত্তা, বাণিজ্য আর কূটনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নেপাল জ্বলছে, এটা এই খবর শুধু কাঠমান্ডু বা পোখরার গলি রাস্তায় সীমাবদ্ধ নেই, এটা এখন ভারতের দিল্লি পর্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ নেপাল মানে শুধু পাহাড়, মন্দির, পর্যটন নয়, নেপাল মানে ভারতের প্রাণরেখা, হাজার হাজার কিলোমিটার খোলা সীমান্ত, যেখানে ভিসা, পাসপোর্ট ছাড়া যাতায়াত করা যায়, যেখানে এক দেশের সমস্যা মুহূর্তে অন্য দেশে ঢুকে পড়ে। তা ভারতের দুশ্চিন্তা কি? প্রথমত, যদি নেপাল পুরোপুরি অরাজকতায় ডুবে যায়, তাহলে সেই ঢেউ সরাসরি বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। শরণার্থীর ঢল নামতে পারে সীমান্তে। দ্বিতীয়ত, নেপাল বরাবরই চীন ভারত প্রতিযোগিতার ময়দান। অলি থাকাকালীন চীনের প্রভাব অনেক বেড়ে গিয়েছিল। এখন যদি নেপালে অন্তর্বর্তী সরকার আসে, ভারতের চিন্তা থাকবে চীনকে আবার সেও সুযোগ নেবে। তৃতীয়ত, নেপালে যে বিপ্লব শুরু হয়েছে তা যদি সফল হয়, তাহলে ভারতের তরুণ প্রজন্ম কি একইভাবে রাস্তায় নামবে? এই প্রশ্নটা দিল্লির নীতি নির্ধারকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভয়ঙ্কর। আমেরিকা কি বলছে? নেপালে গণতন্ত্র রক্ষার পথ বের করতে হবে। চীন নীরব, কিন্তু ভেতর ভেতর সক্রিয়। ভারত চিন্তিত, আবার সরাসরি হস্তক্ষেপ করতেও চাইছে না, কারণ প্রতিটা পদক্ষেপের ফলাফল মারাত্মক হতে পারে। তা বন্ধুরা, প্রশ্ন একটাই, নেপাল কি সত্যি এবারে একটা নতুন ভবিষ্যৎ গড়বে, নাকি আবারও পুরনো নেতারা ক্ষমতার খেলায় সব গুলিয়ে দেবে? এই আগুন কি শেষমেশ জন্ম নেবে এক নতুন নেপালকে, নাকি নেপাল নামের দেশটা আরও অন্ধকার দিকে এগোবে? বন্ধুরা, উত্তরটা আজ কেউ জানে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে আগুন রাস্তায় জ্বলেছে, যে স্লোগান আকাশে ভেসেছে, তা এত সহজে থামবে না। তা এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরের অধ্যায়ে আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।